প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাম নমস্কার। আসসালামু আলাইকুম। ভালো আছেন নন্দিনী? হ্যাঁ ম্যাম, আপনি কেমন আছেন? আছি ভালো। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভ সকাল। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে পড়াবো। আমাদের আজকের প্রবন্ধ, আমি আজকে তোমাদেরকে একটি প্রবন্ধ পড়াবো। প্রবন্ধটি হচ্ছে মাদার তেরেসা। মাদার তেরেসা শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। লিখেছেন সঞ্জিদা খাতুন। মাদার তেরেসা, তোমরা তোমাদের বইয়ের 36 পৃষ্ঠা খুলো। তোমরা তোমাদের বইয়ের 36 পৃষ্ঠা খুলো। আজকে আমরা যে প্রবন্ধটি পড়বো, এই প্রবন্ধটির শিক্ষণফল হচ্ছে, দেখো, মাদার তেরেসার রচনা, লেখক পরিচিতি সম্পর্কে জানবে। তেরেসার রচনা, লেখক পরিচিতি সম্পর্কে জানবে। আরো জানবে তোমরা মানব সেবায় আত্মোৎসর্গকারী, মানব সেবায় আত্মোৎসর্গের প্রতি শ্রদ্ধাবোধ, দের প্রতি শ্রদ্ধাবোধ। নারী, আরো জানবে তোমরা নারী ও নারীর কর্মের প্রতি সম্মান প্রদর্শন করতে শিখবে। নারী ও নারীর কর্মের, নারী ও নারীর কর্মের প্রতি তোমরা সম্মান প্রদর্শন করতে পারবে। আরো জানবে তোমরা মানব কল্যাণে মাদার তেরেসার কি অবদান, আর মানবতার জীবন যাপনকারী গরিব দুঃখীদের অসহায়ত্ব অনুধাবন করতে পারবে। তোমরা মাদার তেরেসা এই গল্প, এই প্রবন্ধটি তোমরা পড়ে জানতে পারবে। মাদার তেরেসার লেখক পরিচিতি, মানব সেবায় আত্মোৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধাবোধ, নারী ও নারীর কর্মের প্রতি সম্মান প্রদর্শন, মানব কল্যাণে মাদার তেরেসার অবদান, মানবতার জীবন যাপনকারী গরিব দুঃখীদের অসহায়তা অনুধাবন করতে পারবে। পৃথিবীতে মানুষ মানুষের সেবা করবে, মানুষ মানুষের কল্যাণ কামনা করবে, এটাই কিন্তু স্বাভাবিক, এটাই হওয়ার কথা। কিন্তু প্রকৃতপক্ষে কি হচ্ছে, এটাই কিন্তু সবসময় হয়ে ওঠে না। ফলে কিছু কিছু মানুষ পৃথিবীতে মানুষের সেবা এবং সমগ্র জীবন সেই সেবার মধ্যে দিয়ে ব্যয় করে দৃষ্টান্ত স্থাপন করেন। তেমনি একজন মানুষ হচ্ছেন এই মাদার তেরেসা, যিনি তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন মানব কল্যাণে, আত্মমানবতার সেবায়। এখন দেখিস আমরা শুরু করছি লেখক পরিচিতি দিয়ে। লেখক পরিচিতিটা খেয়াল করো তোমরা। লেখক সঞ্জিদা খাতুন 1933 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। সঞ্জিদা খাতুন 1933 সালে কোথায় জন্মগ্রহণ করেন? ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সঞ্জিদা খাতুন প্রধানত প্রবন্ধকার এবং গবেষক। তিনি হচ্ছেন প্রবন্ধকার এবং গবেষক। রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসেবে তার খ্যাতি রয়েছে। সঞ্জিদা খাতুন সাহিত্য ও গবেষণা কর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অর্জন করেছেন বাংলাদেশ সরকার 21 পদক। তিনি 21 পদকও পেয়েছেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে সত্যেন্দ্র কাব্য পরিচয়, রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, ধ্বনিতে কি কবিতা, অতীত দিনের স্মৃতি ইত্যাদি উল্লেখযোগ্য। এখন দেখো এই প্রবন্ধটি পাঠের কি উদ্দেশ্য। এই প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য হচ্ছে নারী ও নারীর কর্মের প্রতি শ্রদ্ধাশীল জাগিয়ে তোলা, গরিব ও দুঃখী মানুষের সেবার প্রতি আগ্রহী করে তোলা। পাঠ পরিচিতি হয়েছে মাদার তেরেসা একজন অসাধারণ মানবদরদী বা মানবসেবী। তার জন্মস্থান হচ্ছে সুদূর আলবেনিয়ার হলেও তিনি অবিভক্ত ভারতের বাংলা অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার বিচলিত হয়েছিলেন।
এই কারণে তিনি গরিব এবং অসুস্থ মানুষের জন্য তিনি তৈরি করেন স্কুল এবং চিকিৎসা কেন্দ্র। সমাজে অবহেলিত এবং পরিত্যক্ত কুষ্ঠ রোগীদের তিনি নিজের হাতে সেবা করাতেন, স্নান করাতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের সেবা করেন মাদার তেরেসা। পরে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন জেলায়ও খোলা হয় তার মানব সেবা প্রতিষ্ঠান। দেশ, ধর্ম, জাতি ও পার্থক্য না করে সেবা কাজে মানুষকে করে দেখে তিনি এই জন্য সব দেশের সব মানুষের এবং সব ধর্মের মানুষের কাছে তিনি পেয়েছেন শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান। নোবেল পুরস্কার তারই তেমনি একটি অর্জন। এরপর দেখো মাদার তেরেসার প্রবন্ধটি দেখো, মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক, কিন্তু সবসময় তেমন দেখা যায় না। আবার বিভিন্ন যুগে এমন মানুষই পৃথিবীতে আসেন যারা মানুষের সেবাতে প্রাণ মন সব ঢেলে দেয়, ভালোবাসা দিয়ে তারা জয় করে নেন দুনিয়া। মাদার তেরেসা ছিলেন তেমনি একজন অসাধারণ মানবদরদী। এই মাদার তেরেসার আসল নাম হচ্ছে অ্যাগনেস গোঞ্জা বোজাজিও। মাদার তেরেসার নাম কি নন্দিনী বলো তো? অ্যাগনেস গোঞ্জা বোজাজিও। তার মা হচ্ছেন ডার্নাফিল বার্নায়। তুমি কি শুনতে পাচ্ছ না নন্দিনী? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে তার বাবার নাম হচ্ছে নিকোলাস বোজাজিও। তার বাবার নাম কি? নিকোলাস বোজাজিও। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি মাদার তেরেসার নাম কি? অ্যাগনেস গোঞ্জা বোজাজিও। মা হচ্ছেন দানাফিল বার্নায়, বাবা নিকোলাস বোজাজিও। এবং তার জন্ম হচ্ছে 1910 খ্রিস্টাব্দে 26শে আগস্ট। তার জন্ম কখন? 1910 খ্রিস্টাব্দে 26শে আগস্ট। তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। বড় হয়ে সন্ন্যাস ব্রত গ্রহণের সময় তার নাম হলো মাদার তেরেসা। তেরেসা যখন খুব ছোট তখন ইউরোপ, এশিয়া ও আফ্রিকা জুড়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল। 1914 থেকে 1918 সাল পর্যন্ত চলেছিল এই যুদ্ধ। তাহলে তোমাদের জ্ঞানমূলকের জন্য আসতে পারে কত থেকে কত সাল পর্যন্ত যুদ্ধ হয়েছিল? 1914 থেকে 1918 সাল পর্যন্ত যুদ্ধ চলছিল। ইতিহাসে এই যুদ্ধের নাম কি? ইতিহাসে এই যুদ্ধ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ হিসেবে পরিচিত। ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কখন? 1914 সাল থেকে 1918 সালকে প্রথম বিশ্বযুদ্ধ বলা হয়। যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল। এতে তেরেসার কোমল মনে খুব আঘাত লেগেছিল। এ সময় বাবার মৃত্যু পরিবারের বিপর্যয় ঘটিয়েছিল। দুঃখ দুর্দশার মধ্যেই বড় হয়েছিলেন তেরেসা। অল্প বয়সে তার ভিতরে ইচ্ছা জাগে মানুষের সেবা করবেন, তাদের কষ্ট লাঘব করবেন। তেরেসার বয়স যখন 18, তখন তিনি লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগদান দেন। তিনি কত সালে লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগদান করেন? 18 বছর বয়সে তিনি কি করেন? এই যে লরেটো সিস্টার্স নামক সিস্টারেতে যোগদান করেন। ব্রিটিশ শাসনাধীন ভারতে এরা কাজ করতেন। দার্জিলিং এর এই লরেটো সিস্টার্স আশ্রমে 3 বছর তিনি নান হওয়ার প্রশিক্ষণ দেন। কত বছর তিনি নান হওয়ার প্রশিক্ষণ দেন? 3 বছর তিনি প্রশিক্ষণ দেন। বাঙালিদের মধ্যে কাজ করার জন্য বাংলা ভাষাও তিনি রপ্ত করেন। এরপর কলকাতা স্টেট মেরিট স্কুলে শিক্ষকতার দায়িত্ব পান। তিনি 17 বছর সেখানে কাজ করেন। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সেবার আগ্রহ জাগাতে চেষ্টা করতেন তেরেসা। সপ্তাহে একদিনের টিফিনের পয়সা বস্তির দরিদ্র মানুষ শিশুদের জন্য খরচ করতে তিনি উৎসাহ দিতেন তাদের। তাহলে তিনি যে স্কুলের ছাত্রছাত্রীদের কি করতেন? সপ্তাহে একদিনের টিফিনের পয়সা বস্তির দরিদ্র শিশুদের জন্য খরচ করার জন্য তিনি ছাত্রছাত্রীদের কি করতেন? উৎসাহ দিতেন। বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচলিত করেছিল। মানুষের সেবায় আরো কাজ করার জন্য মনে খুব তাগিদ অনুভব করছিলেন। অবশেষে 1948 সালে লরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে গরিবদের সেবার কাজ। গ্রাউন্ড ছেড়ে তিনি বাঙালি শাড়ির পোশাক পরা শুরু করলেন। সেই থেকে 3টির বেশি শাড়ি তার কখনো ছিল না। একটি পরার শাড়ি, একটি ধোয়ার, আর একটি হঠাৎ দরকার কিংবা কোনো উপলক্ষের জন্য রেখে দেওয়া। তাহলে মাদার তেরেসার শাড়ি কয়টি ছিল?
মাদার তিনটি। হ্যাঁ, 3টি শাড়ি ছিল। সেগুলো কি কি কাজে ব্যবহার করতে হতো? একটি তিনি পরার একটি জন্য, পরার, একটি দেওয়া, হ্যাঁ আরেকটি হঠাৎ দরকার কিংবা কোনো উপলক্ষের জন্য রেখে দেওয়া। হ্যাঁ, এই যে তিনি যদি কোনো অনুষ্ঠানে যান তাহলে তখন ওনার শাড়ির দরকার হবে, সেই জন্য তিনি কি করছেন, এই শাড়িটা রেখে দিতেন। তার হাতে টাকা পয়সাও বিশেষ ছিল না, তবে মনে ছিল গরিব দুঃখী মানুষের জন্য ভালোবাসা আর প্রবল এক আত্মবিশ্বাস। কলকাতার এক অতি নোংরা বস্তিতে তিনি প্রথম স্কুল করলেন। বেঞ্চ টেবিল কিছু নেই, মাটিতে দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা। অসুস্থদের সেবার জন্য করলেন চিকিৎসা কেন্দ্র। ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ। মাদার তেরেসার কাজের পরিধি ক্রমাগত বেড়েই চলল। তার সঙ্গে যোগ দিলেন আরো অনেক না, তাদের নিয়ে তিনি গড়লেন মানব সেবার সংঘ, মিশনারিজ অফ চ্যারিটি। সবচেয়ে যারা গরিব, সবচেয়ে করুণ যাদের জীবন, তাদের সেবা করার ব্রত ছিল মাদার তেরেসার। মৃত্যুমুখী অসহায় মানুষের সেবার জন্য তিনি 1952 সালে কলকাতার কালীঘাটে নির্মল হৃদয় নামে এক ভবন প্রতিষ্ঠা করেন। তাহলে নির্মল হৃদয় নামে যে ভবনটা প্রতিষ্ঠিত হয় সেটা কত সালে এবং কোথায় হয়? সেটা হয় 1952 সালে। 1952 সালে হ্যাঁ, কলকাতার কালীঘাটে। কালীঘাটে প্রতিষ্ঠা করেন। কলকাতার ফুটপাতে সহায় সম্বলহীন মানুষ, বহু মানুষের বাস। অসুখে দুঃখে দুঃখে তাদের অনেকের প্রায় মৃত্যুদশা। মরণাপন্ন এসব মানুষকে বুকে তুলে নেন মাদার তেরেসা। নির্মল হৃদয়ে এনে মমতাময়ী মা কিংবা বোনের মতো তাদের সেবা যত্ন করেন। রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের আশ্রয় দিতে তিনি প্রতিষ্ঠা করেন শিশু ভবন। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপন করেন নবজীবন আবাস। তাহলে শিশু ভবনটা কি কাজে ব্যবহৃত হতো? রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের আশ্রয় দেওয়া হতো কিসের? শিশু আশ্রয় ভবনে। দিতেন তিনি। হ্যাঁ, রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশু যারা আছে তাদেরকে আশ্রয় দিতেন কিসের? শিশু ভবনে। আর শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী শিশু যারা রয়েছে তাদের জন্য স্থাপন করলেন কি? নবজীবন। নবজীবন আবাস। মাদার তেরেসার আরেকটি বড় কাজ হচ্ছে কুষ্ঠ রোগীদের আবাসন প্রেম নিবাস প্রতিষ্ঠা। ভারতের টিটাগড়ে তিনি প্রথম এই কেন্দ্র প্রতিষ্ঠা করেন। পরে এর আরো অনেক শাখা গড়ে তোলা হয়। কুষ্ঠ রোগীদের শরীরে দুর্গন্ধময় ধকধকে ঘা হয়ে বলে সমাজের অনেক রোগীকে পরিত্যাগ করে। অসুখটা ছোঁয়াচে বলেই রোগীর কাছ থেকে সবাই দূরে থাকে। ফলে কুষ্ঠ রোগীদের জীবন হয়ে ওঠে খুব কষ্টের। মাদার তেরেসা নিজের হাতে কুষ্ঠ রোগীদের সেবা করতেন। তাদের গায়ে গা ধুয়ে স্নান করিয়ে দিতেন। তার সেবা কর্ম অন্যদের অনুপ্রাণিত করত। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে প্রায় 1 কোটি লোক ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসরদের অত্যাচারে তারা দেশ ত্যাগ করেছিল। শরণার্থী শিবিরে এক বিপুল সংখ্যক মানুষ রাখা খুব সহজ কাজ ছিল না। সে সময় শিবিরে দুর্গত মানুষের সেবার কাজ করেন মাদার তেরেসা। স্বাধীনতার পর 1972 সালে তিনি প্রথম ঢাকায় আসেন। বাংলাদেশে শুরু করে তার মিশনারি ও চ্যারিটি সেবা কাজ। তা ঢাকা ইসলামাপুরে প্রথম শাখা গড়ে তোলা হয়। এরপর খুলনা, সাতক্ষীরা, বরিশাল, সিলেট আর কুলাউড়াতে নির্মল হৃদয় এবং শিশু ভবন প্রতিষ্ঠা করা হয়। 1991 সালের প্রচন্ড ঘূর্ণিঝড়ের পর 81 বছর বয়সী মাদার তেরেসা বাংলাদেশে ছুটে আসেন। মাদার তেরেসা যখন বাংলাদেশে ছুটে আসেন তখন তিনি, তার বয়স কত ছিল? তার বয়স ছিল 81 বছর। 81 বছর তিনি কখন আসেন? 1991 সালে তিনি বাংলাদেশে আসেন। তিনি চেয়েছিলেন, আসেন। হ্যাঁ, তিনি চেয়েছিলেন নিজ হাতে দুর্গত মানুষের ত্রাণের কাজ করবেন। ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গেছেন মাদার তেরেসা। সেবা কাজেই মানুষের সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি। ধর্মের ফারাক, দেশের ভিন্নতা, জাতির পার্থক্য তিনি কখনোই বিবেচনায় নেননি। তাই সব দেশের, সব ধর্মের মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন। সেবা কাজের জন্য বহু সম্মাননা তিনি লাভ করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ হলো নোবেল পুরস্কার। সেই পুরস্কার শান্তির কাজের জন্য। জীবনে কোনো পুরস্কারের অর্থ নিজের জন্য তিনি ব্যয় করেননি মাদার তেরেসা। নোবেল পুরস্কারের অর্থ দান করেছেন দুঃখীজনদের জন্য। সেই সাথে আরেকটি কাজ করেছিলেন তিনি। নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে সুইডেনের নোবেল কমিটি এক ভোজসভার আয়োজন করেন।
মাদার তেরেসা অনুরোধ করেছিলেন ভোজসভা বাতিল করে সেই অর্থ ক্ষুধার্ত মানুষকে দেওয়ার জন্য। এই সংবাদ জানতে পেরে সুইডেন ও অন্যান্য দেশের মানুষ এগিয়ে আসেন। এদের মধ্যে স্কুলের অনেক ছাত্রছাত্রীও ছিল। তারা তাদের মাদার তেরেসাকে যে সাহায্য করেছিলেন সেটা ছিল নোবেল পুরস্কারের অর্থমূল্যেরও অর্ধেক। 1997 সালে 5 সেপ্টেম্বর কলকাতার এই সেবাবতী মৃত্যু হয়। সারা জীবন মাদার তেরেসা মানুষের সেবাই করেছেন, সে সাথে মানুষের সেবায় এগিয়ে আসতে অন্যদের অনুপ্রাণিত করেছেন। নীল পাড়, সাদা শাড়ি পরা, ছোটখাটো এই মানুষটিকে তাই দুনিয়ার মানুষ সবাই তাকে এক ডাকে চেনে। মানুষের মনে তিনি বেঁচে থাকবেন চিরকাল। তাহলে আমরা দেখতে পেয়েছি কি মাদার তেরেসার নাম কি? মাদার তেরেসার নাম হচ্ছে অ্যাগনেস গঞ্জা বোজাজিও। তার বাবার নাম হচ্ছে নিকোলাস বোজাজিও আর মায়ের নাম হচ্ছে দানাফিল বার্নাইন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1910 খ্রিস্টাব্দে 26শে আগস্ট, আর তিনি মৃত্যুবরণ করেছিলেন 1997 সালের 5 সেপ্টেম্বর কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। এখন দেখো শব্দার্থের মধ্যে রয়েছে মানব দরদি। মানব দরদি শব্দের অর্থ হচ্ছে মানুষের জন্য যা দরদ বা সমবেদনা আছে। সন্ন্যাস ব্রত হচ্ছে সংসার জীবন ত্যাগ করে তপস্যা ও সংযমের সাধনা। এরপর বলতো মিশনারি শব্দের অর্থ কি? ধর্ম প্রচারক। নান শব্দের অর্থ কি? গির্জাবাসিনী বা সন্ন্যাসিনী, যাকে নান বলা হয়। অনাথ শব্দের অর্থ হচ্ছে মা বাবা এবং অভিভাবক নেই যেসব শিশু। হ্যাঁ, প্রশিক্ষণ হচ্ছে হাতে কলমে বিশেষ শিক্ষাকে প্রশিক্ষণ বলা হয়। রপ্ত হচ্ছে অভ্যাসের সাহায্যে শিখে নেওয়া বা আয়ত্ত করা। গাউন হচ্ছে মহিলাদের বিশেষ ধরনের পোশাক। মহিলাদের বিশেষ ধরনের পোশাককে গাউন বলা হয়। মিশনারিজ অফ চ্যারিটি হচ্ছে পরের উপকারের উদ্দেশ্যে স্থাপিত প্রতিষ্ঠান। মানব সেবা সংঘ। সেবাব্রতী হচ্ছে মানুষের সেবা করাই মানুষের সেবা করা হচ্ছে যার ব্রত। এই ব্রত হচ্ছে সৎ কাজ করার জন্য কঠিন সাধনা বা ত্যাগ। আবাসন হচ্ছে বসবাসের ব্যবস্থা। পাকিস্তানিদের দোসর হচ্ছে শব্দের অর্থ হচ্ছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার, আলবদর ইত্যাদি বাহিনীর সদস্য বৃন্দ। সম্মাননা হচ্ছে সম্মান দেখানো বা সম্মানের স্বীকৃতি। তাহলে আজকে আমরা পড়েছি কি মাদার তেরেসা প্রবন্ধ। এই প্রবন্ধের আলোকে তোমাদের আজকের SW কাজ থাকবে। তোমাদের বইয়ের 40 পৃষ্ঠা রয়েছে। বইয়ের 40 পৃষ্ঠায় দেখো 1 নম্বর সৃজনশীলটা, রহিমা খাতুন নিজের বাসগৃহে প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষর জ্ঞান দিতে শুরু করেন। বেতন ছাড়া তিনি এই কাজ করেন। ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে রহিমা সবচেয়ে গরিব এবং লেখাপড়া আগ্রহী মহিলাকে পুরস্কার দেন। এতে উৎসাহী হয়ে শিক্ষার্থী বাড়তে থাকে। নিজের ছোট গণ্ডির মধ্যে দায়িত্ববোধ এবং মানব সেবার লক্ষ্যে তিনি এই মহৎ কাজ চালিয়ে যান। ক নম্বর প্রশ্ন হচ্ছে সেবা কাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি? খ হচ্ছে মাদার তেরেসার গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কেন? গ হলো উদ্দীপকে রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিকে মাদার তেরেসার যে ঘটনা প্রতিফলন ঘটেছে তা বর্ণনা করো। ঘ উদ্দীপকে রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক, কিন্তু তাদের লক্ষ্য হচ্ছে অভিন্ন। কথাটি তার যথার্থতা মূল্যায়ন করো। তাহলে তোমাদের SW কাজ থাকবে তোমাদের 40 পৃষ্ঠার 1 নং সৃজনশীলটা। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। নমস্কার ম্যাম।